এই যে একটা ওয়ার্ড আনছে 36শে জুলাই, এটা যদি আমাদের ইতিহাসে স্থান পায়, ভবিষ্যৎ জেনারেশন এটা নিয়ে হাসতে পারে। আমি এমদাদুল হক মোল্লা, সান্তিয়াগো চিলে থেকে। অ্যাকচুয়ালি আমাদের ইন্টারিম গভর্নমেন্ট, যেটাকে আমরা বলে থাকি অন্তর্বর্তীকালীন সরকার, তো এইখানে অ্যাকচুয়ালি অন্তর্বর্তীকালীন সরকারের আরেকটা নাম আমরা খুব সুন্দর বাংলাদেশে বাংলা নাম দিতে পারি, যেটা হলো আপৎকালীন সরকার। এই আপৎকালীন সরকার ফাংশন করে একটা কালেকটিভ এফোর্টের মাধ্যমে। সেই এফোর্টটা আপনার দিতে হয় এক্সিস্টিং পলিটিক্যাল পার্টি গুলা। এখন যেহেতু একটা ইমার্জেন্সি গভর্নমেন্ট, সেহেতু সকলের সহায়তা ছাড়া এই সরকারটা ফাংশন করা খুবই কঠিন। আর এটা কোনো স্বাভাবিক পরিস্থিতিতে বাংলাদেশে আসে নাই। এটা একটা বিপ্লবের মধ্য থেকে সৃষ্টি, এবং বিগত 15 বছর যাবৎ স্বৈরাচার শেখ হাসিনা রেজিম যেভাবে আপনার দেশকে একনায়কতন্ত্রে পরিণত করছে, তার ব্যাপক অবনতির ফলে একটা রক্তক্ষয়ী বিপ্লবের মধ্য থেকে এই সরকারটা সৃষ্টি হয়। এটা সবাইকে উপলব্ধি করা উচিত ছিল। তাদেরকে কালেকটিভ এফোর্ট না দিলে এই সরকার তার সামগ্রিক চাহিদা এবং গুণগত মান সমুন্নত রাখতে পারবে না, প্রথম। আর দ্বিতীয়ত, এই সরকারের কিছু ডিসিশন এই বিপ্লবের পক্ষে না, সেটা সম্বন্ধে আমি অ্যাড্রেস করতে চাই। প্রথমত, আপনার এই সরকার সাধারণ মানুষের জন আকাঙ্ক্ষার যে ডিমান্ড ছিল, সেই ডিমান্ড তারা ফুলফিল করতে সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে। বাংলাদেশে এরকম অরাজক পরিস্থিতিতে একটা মেসিভ ডিটেনশনের প্রয়োজন ছিল। মেসিভ ডিটেনশন কেন? মেসিভ ডিটেনশন হলো আপনার বিগত সরকারের আমলে যারা কিনা রিয়েলি ক্রাইমের সাথে রিলেটেড ছিল, ইভেন যারা কিনা বিপ্লবের সময়ে পুলিশ এবং তার অঙ্গ সংগঠন, তার যে ল এনফোর্সমেন্ট, যারা আপনার বিপ্লবে বা এই প্রটেস্টের এগেনস্টে আপনার শুট করেছে, ভায়োলেশন করেছে, সাধারণ মানুষের মানে আন্দোলন করার অধিকার গণতান্ত্রিক একটা দেশে থাকতে হয়, যে এটা কিনা এই সরকারের ল এনফোর্সমেন্ট এটা নিশ্চিত করে নাই, অনেককে হতাহত করেছে। সেক্ষেত্রে আমি বলতেই পারি যে অ্যাটলিস্ট সমগ্র বাংলাদেশে আপনার অ্যাটলিস্ট 10 to 20,000 পুলিশ এটার সাথে সরাসরি জড়িত ছিল, যাদেরকে আইনের আওতায় আনা হয়নি। যদি তাদেরকে এই মেসিভ ডিটেনশনের আওতায় আনা হইতো, তাহলে বাংলাদেশে আপনার আইনের শাসনটা যে এক্সিস্ট করতেছিল সেটা পরিলক্ষিত হইতো। আর দ্বিতীয়ত, যারা কিনা বাংলাদেশের এই বিগত সরকারের রিজিমে পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগের যারা রক্তক্ষয়ী সংঘর্ষ করছে আমাদের ছাত্র জনতার এগেনস্টে, তারা হাত কম ছিল না। তাদের সংখ্যা লিস্ট আপনার আনুমানিক অ্যাপ্রক্স আপনার বলতেই পারি আরো 10 to 20,000। তো ওভারঅল সিনারিওতে আপনার একটা মেসিভ ডিটেনশন যদি ইনস্ট্যান্টলি একদম বিগিনিং এ 5 আগস্ট থেকে শুরু করতো, লিস্ট 50 to 80,000 অর 1 লাখ, ডাজেন্ট ম্যাটার, যারা কিনা এই অরাজক পরিস্থিতিতে জনগণ এবং ছাত্র জনতার এগেনস্টে গেছিল, তাদেরকে কঠোরতার সাথে আইনের আওতায় আনা উচিত ছিল। যখন সরকার গঠিত হয়, এই সরকার আগস্টের 8 তারিখ, এর মধ্যে আওয়ামী লীগের অপোজিশন পার্টি যারা ছিল, তারা মাঠে চলে আসে সশস্ত্র ভাবে। সন্ত্রাস, লুটতরাজ, সমস্ত কিছু, তাদেরকেও আইনের আওতায় আনা উচিত ছিল। কারণ সন্ত্রাস, উগ্রবাদ কোন গণতান্ত্রিক দেশের গণতন্ত্র কালচার করতে, ভালো বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে এটা টোটালি অন্তরা। তারপরে আমি সম্মানের সাথে বলতে চাই, আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস সরকার গঠিত হওয়ার আগেই 7 সিস্টার, যেটা কিনা ইন্ডিয়ার খুব স্পর্শকাতর একটা ব্যাপার, ওই ব্যাপারটা নিয়ে এত খোলামেলা আলোচনা না করলেই পারে। কারণ এটা একটা বায়োলেটারাল রিলেশনশিপ, দ্বিপাক্ষিক রিলেশনশিপ, এটা অংশীদারিত্বের রিলেশনশিপ। তাদের সাথে আমাদের অনেক ধরনের সেন্সিটিভিটি আছে, সেন্সিটিভ বিষয়গুলো আছে। তাদের সাথে বাণিজ্যিক পার্টনারশিপ আছে, কালচারাল এন্ড রিলিজিয়াস
এক্সচেঞ্জ আছে। তো এত খোলামেলা একটা ডিপ্লোমেট ওয়েতে কথা বলা উচিত ছিল। দেশের ইন্টারনাল আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা এবং সমুন্নত রাখা। তো ইন্টারনাল আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত এবং সমুন্নত রাখার প্রথমত ইনস্ট্রুমেন্ট হলো আপনার এক্সিস্টিং পুলিশিং ব্যবস্থা। যেহেতু বিপ্লবে আমাদের পুলিশিং ব্যবস্থা ভেঙে পড়ছিল, দ্রুততার সাথে এই পুলিশিং ব্যবস্থাকে রিএস্টাবলিশ করা এবং পুলিশিং যে সংস্কার, সেই সংস্কারটা যেন সরকার কর্তৃক নিয়ন্ত্রিত না হয়। ফর এক্সাম্পল, আপনার ডিবি হারুন তার একটা স্টেটমেন্টে বলছিল, সে উপরস্থ কর্তৃপক্ষ, পলিটিক্যাল লিডার, ইভেন হোম মিনিস্টারের আদেশ ক্রমে, ইভেন এক্স প্রাইম মিনিস্টারের আদেশ ক্রমে সে সমস্ত কার্যক্রম, অপরাধ কার্যক্রম করছে। তো এখানে একটা প্রজাতন্ত্রের কর্মচারী কখনোই বলতে পারে না উপরস্থ প্রেসারে, কারণ সরকার তার এক্সিকিউটিভ আদেশ করতে পারে, কিন্তু আপনার প্রশাসনিক আদেশ সরকার ডিরেক্টলি ইন্টারফেয়ার করতে পারে না তার প্রফেশন অনুযায়ী। তো এখানে পুলিশিং ব্যবস্থাটা সরকারের কন্ট্রোলের, নিয়ন্ত্রণের বাইরে রাখা, অর্ডার সিস্টেমটা ডেভেলপ করা, তারা আসলে কি করে ফাংশন করলে দেশের জন্য ভালো হয় সেটা নিয়ে কাজ করা এবং উন্নত বিশ্বের পুলিশিং ব্যবস্থাকে ফলো করা। সরকার গঠিত হয় 8ই আগস্ট। এর পরবর্তীতে আমাদের অনেককেই অ্যারেস্টের আওতায় আনা হয়, ডিটেনশনে আনা হয়, স্পেশালি আওয়ামীপন্থী যে পার্লামেন্টেরিয়ান অ্যাডভাইজর, সরকারের বিগত সরকার অ্যাডভাইজর এবং ক্যাবিনেট মিনিস্টার, তাদের সাথে বন্দি সুলভ আচরণ, তার প্রোটোকল অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা উচিত ছিল, যাতে করে দৃষ্টান্ত হয়ে থাকতো যে আমাদের দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিন্দু পরিমাণ অবনতি হয়নি। এবং উন্নত মানের বৈচারিক ব্যবস্থা নিশ্চিত করা। একজন ডিটেইনির আপনার বন্দির অধিকারটাও একটা গণতান্ত্রিক দেশ তার নিশ্চয়তা করতে হয়, সেটাও করা হয়নি, যেটা কিনা সবার আহ দৃষ্টিকটু লাগছে, যেটা কিনা সবচেয়ে বেশি ইফেক্টিভ হইতো যদি সেটা পজিটিভ ওয়েতে সুন্দর একটা পলিসি মেনটেন করে করা হতো। হ্যাঁ, অনেকে এখানে বলতেছে যে বিপ্লবের পরবর্তীতে কোনো কিছু হয় না। বিপ্লবের পরবর্তীতে আসলে শব্দ নেই। আইন আইনের গতিতে চলবে, আইনটা যাতে সিস্টেমেটিক ওয়েতে ভালোভাবে চলতে পারে সেইটার কনসার্নটা যদি না দেওয়া হয়, উদাসীনতা দেখানো হয়, তাহলে এখানে আমরা এক্সকিউজ দিয়ে আমাদের লাইবিলিটি, হ্যাঁ, আমাদের দায় আমরা কম্প্রোমাইজ করতে পারি না। দ্বিতীয়ত, ভিক্টিমাইজ কর। বিগত সরকারের 15 বছরের অ্যাক্টিভ আওয়ামী লীগের বেনিফিশিয়ারি ছিল হিউজ, মিলিয়ন্স। এখন সবাইকে যদি ভিক্টিমাইজ করা হয়, তাহলে এখানে তাদের একটা সংখ্যাগরিষ্ঠতা পাবে। তো যেহেতু যারা কিনা অপরাধের সাথে জড়িত না, এটা এটা কোনো এটা কোনো মানে স্বাভাবিক চিন্তাই আসে না, যারা অপরাধ করে নেয় তাদেরকে ভিক্টিমাইজ করা ইজ এ ক্রাইম। তো তাদেরকে ভিক্টিমাইজ করার ফলে তারা এখন দ্রুততার সাথে সুসংগঠিত হয়ে গেল এবং আওয়ামী লীগের মানে পাতা ফাঁদে এই সরকার যেই পজিটিভ ফেথ নিয়ে আসছিল, স্পিরিট নিয়ে আসছিল, সেই স্পিরিটটা মানে আশা আকাঙ্ক্ষার কোন রেজাল্ট আসছে না। তো ভিক্টিমাইজ করার কারণে তারা যে একত্রিত হয়ে গেল, সুসংগঠিত হয়ে গেল, এই এই প্রতিঘাত এই পরবর্তী সরকারও অথবা এই সরকার যেই ফাংশন করো, আপনার তা চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবে না, যার ফলে দেশে গৃহযুদ্ধের একটা আশঙ্কা থেকে যায়। আরেকটা যে ব্যাপার খুব ইন্টারেস্টিং, আমাদের সোশ্যাল অ্যাক্টিভিস্ট যারা কিনা আন্দোলনের সময়, বিপ্লবের আগে থেকে এবং বিপ্লবের চলমান সময় তাদের ইনফ্লুয়েন্স ছিল প্রচুর। ইভেন আমিও ফলো করতাম, আমি আর নাম অ্যাড্রেস করতেছি না কে কারা কিভাবে। তো তাদের এই বিপ্লব পরবর্তীতে তাদের এক অ্যাটিটিউড, এই ধরনের পরিবর্তন আসে, সহিংসতা উস্কে দেওয়ার মতো বিষয়গুলো লক্ষণীয় হয়ে পড়ে, যেটা কিনা কোনো গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় এবং ভালো বিচার ব্যবস্থায় সহিংসতার কোনো সুযোগ নেই। তাদের এগেনস্টে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। একটা ছাত্রকে স্পেসিফিকলি, মাহফুজ, আমি পুরো নামটা হয়তো বলতে পারছি না, মাহফুজ, তাকে বলতেছে মাস্টার মাইন্ড। মাস্টার মাইন্ড আপনার শব্দটা টোটালি একটা নেগেটিভ ওয়ার্ড। আপনি কেমব্রিজ ডিকশনারি সার্চ করবেন, মাস্টার মাইন্ড হয় কোনো মানে স্পেসিফিক, হ্যাঁ পজিটিভ ওয়েতে হয়, কিন্তু ম্যাক্সিমাম ওয়েতে একটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট ওয়ার্ড। তো এটা উচিত ছিল না।
দেন আপনার, যেহেতু উনি বলে ফেলছে, প্রেস্টিজিয়াস ইস্যু হিসাবে ওনার প্রেস্টিজ ওয়ার্ল্ড ওয়াইড সমাদৃত, ওই সম্মান রক্ষার্থেও এটা নিয়ে এত বাড়াবাড়ি করা উচিত ছিল না। যেরকম বিএনপি বলতেছে জনাব তারেক রহমান মাস্টার মাইন্ড, আর অন্যান্য বলতেছে তারা মাস্টার মাইন্ড। তো এইটা মাস্টার মাইন্ড অ্যাকচুয়ালি এরকম বিপ্লব আপনার শত বছরে একবার আসে একটা জাতিতে, এটা হিউজ কন্ট্রিবিউশন। এটার কোনো মাস্টার মাইন্ডই ছিল না। ইভেন যার কিনা ছোট একটা কন্ট্রিবিউশনও ছিল, স্কুলের প্রাইমারি স্কুলের বাচ্চা পর্যন্ত গেছে আমি দেখছি, তাদের কৃতজ্ঞতা আমরা শেষ করতে পারবো না। এই যে একটা ওয়ার্ড আনছে 36শে জুলাই, এটা যদি আমাদের ইতিহাসে স্থান পায়, ভবিষ্যৎ জেনারেশন এটা নিয়ে হাসতে পারে। 36শে জুলাই সিলে, এটা 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 কোনো হইতে পারে না। জুলাই অ্যান্ড আগস্ট। আরেকটা হলো মব জাস্টিস। মব জাস্টিস বলতে কোনো শব্দ নাই। জাস্টিস বাই দ্য ট্রিব্যুনাল, ট্রায়াল অ্যান্ড কোর্ট। জাস্টিস টোটালি একটা আইনানুগ একটা ওয়ার্ড। এটা মব সহিংসতা হইতে পারে, হ্যাঁ, যেটা কিনা আফ্রিকাতে হয়। একটা ভালো গণতান্ত্রিক দেশে এইরকম নজির থাকা উচিত। আমাদের প্রধান উপদেষ্টা যখন তার ক্যাবিনেট গঠন করে, ওনার ক্যাবিনেট কে বলা হয় হিজ ইনস্ট্রুমেন্ট। এখানে কার দ্বারা প্রভাবিত হয়েছে? প্রথম আলোর দ্বারা প্রভাবিত হয়েছে, এই পন্থী মানে প্রভাবিত করছে, ইনফ্লুয়েন্স করছে, ডাজেন্ট ম্যাটার। এতে করে তার দায়ের এককতা হারায়। প্রত্যেকটা মানুষকে ফাইনালি তার রেসপন্সিবিলিটি নিতে হয়। আরেকটা বিষয় হলো, মডার্ন রাজনীতিতে আমাদের ছাত্রদেরকে ইন্ট্রোডিউস করা উচিত ছিল, যারা কিনা এতটা এফোর্ট দিছে এবং রাষ্ট্র এবং রাজনীতি নিয়ে চিন্তা করে, তাদেরকে একটা দল গঠনের সহায়ক হিসাবে বিএনপি এবং অন্য রাজনৈতিক দলগুলো তাদেরকে সাপোর্ট করা উচিত ছিল। এমনকি বিএনপির প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী। যেহেতু আমাদের ছাত্র, যারা কিনা অনেক দূর ফিউচার এখনো বাকি আছে, যারা কিনা ইয়ং, নতুন নেতৃত্ব নিয়ে আসতে চায়, তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন এখানে তাদেরকে পূর্ণ সহায়তা করা এবং তাদেরকে এডুকেটেড করা, মডার্ন রাজনীতিতে আধুনিকায়ন করা, যে তারা কি করে এই ফিল্ডে টিকে থাকতে পারে। তো আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, এখানে বিপ্লবের এই গণ অভ্যুত্থানে আশা আকাঙ্ক্ষা কি ছিল? এই বিপ্লবের আশা আকাঙ্ক্ষাই ছিল সার্বিক পরিবর্তন। ফর এক্সাম্পল, এই যে দেখেন ছোট ছোট বাচ্চারা, আমি তিনটা ভাইরাল ভিডিওর কথা বলবো। একটা বেবি বলতেছে আমি বড় ভাইদের আন্দোলন সফল করতে আসছি। এখন যদি বিপ্লব সফল না হয়, তাহলে তার ইমোশনটা কোথায়? তাকে কি আমরা সম্মান করতে পারলাম? আরেকটা মেয়ে কভার ব্যান্ড থেকে বলতেছিল যে আঙ্কেল আমি আমার ছোট বোনকে বাসায় রেখে আসছি বাইরে দিয়ে তালা মেরে। তার কমন সেন্সটা দেখেন কতটুকু দায়িত্বশীল। সে প্রিজন ভ্যানে থেকে এটা অ্যাড্রেস করলো, আঙ্কেল আমার ছোট বোনকে বাইরে থেকে তালা মেরে আসছি। হুম। তার দায়িত্বশীল কি আমাদের পলিটিশিয়ানদের দায়িত্বশীলের সাথে ইয়ে মিল করেন? পলিটিশিয়ানরা তার থেকে দায়িত্বশীল কম আমার মনে হয়। রাষ্ট্র গঠিত হয় তার স্ট্রং ভিত্তিপ্রস্তর মাধ্যমে, যেমন সংবিধান, সংবিধান রক্ষণাবেক্ষণ, উন্নত প্রেস্টিজিয়াস ইনস্টিটিউট স্থাপন করা, এবং উন্নত ব্যক্তিবর্গ তাদের প্রেস্টিজিয়াস স্ট্যান্ডার্ড এত হইব যেখানে দলীয় কোন সরকারের দ্বারা প্রভাবিত হয় না। আমাদের দেশে এখন পর্যন্ত কোনো ইনস্টিটিউট নাই, এরকম প্রেস্টিজিয়াস ইনস্টিটিউট নাই, কোনো ব্যক্তিবর্গ নাই, এবং আমরা তাদের সম্মানও দিতে জানি। একটা দেশ তখনই উন্নত হয় যখন এই ধরনের ফাংশন করে। প্রেস্টিজ ইস্যুটা, সিনিয়র সিটিজেনদের প্রেস্টিজ কোনো দলীয় কনভেন্সড হয় না দলীয় ভাবে। এবং ইনস্টিটিউট যেরকম চিলিতে এক্সিস্ট করে, কন্তালোরিয়া জেনারেল, স্প্যানিশ নাম, এটার বাংলা হয় প্রজাতন্ত্রের নিয়ন্ত্রক। এই সংস্থাটা তাদের পলিসি ডেভেলপমেন্ট, তাদের পাবলিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো তারা দেখে এবং দুর্নীতিটা কন্ট্রোল করে। তো এই ধরনের ইনস্টিটিউট বাংলাদেশে দরকার ছিল, যারা কিনা প্রেসিডেন্টকে ইমপিচমেন্ট করতে পারে, যারা কিনা সরকার দলীয় অথবা কোনো অফিসিয়ালস, গভর্নমেন্ট অফিসিয়ালস, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে পারে। আর রাষ্ট্র তার সিটিজেনদেরকে জন্ম থেকে স্বাভাবিক মৃত্যু পর্যন্ত সুরক্ষা নিশ্চিত করবে। এটার কোনো এটা আমাদের বেসিক চাওয়া একটা স্বাধীন দেশে। আমরা স্বাধীনতা অর্জন করছি, আমাদের
বেসিক চাওয়া, আমাদের সুরক্ষার বলয় রাষ্ট্র তা নিশ্চয়তা দিবে। তো এই নিশ্চয়তার অভাবে আমরা মোস্টলি পিপল পলিটিক্স এর সাথে জড়িত হয়ে যাচ্ছি। কারণ রাজনীতিতে জড়িত হয়ে আমরা নিজেকে নিজে সুরক্ষা দিচ্ছি। যদি রাষ্ট্র সুরক্ষা না দেয় তাহলে মানুষ কি করে, বিভিন্ন গ্রুপ উপগ্রুপ গোত্র এগুলাতে নিজেকে ইন্ট্রোডিউস করে, দেন তাকে বিভিন্ন ধরনের আক্রমণ থেকে রক্ষা করার চেষ্টা করে। তো এই এত বড় সংখ্যক পার্সেন্টেজ মানুষ আপনার রাজনীতিতে সাথে ইনভলভ, তাদের প্রফেশনটা অ্যাকচুয়ালি মিক্স হয়ে যাচ্ছে, যেটা কিনা খুব সিগনিফিকেন্ট ওয়ার্নিং সাইন। দেন আমাদের সংস্কার, যে সংস্কারের খুব ইম্পর্টেন্ট। কারণ আমাদের রাষ্ট্র গঠিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত রাষ্ট্র ফাংশনই করতেছে না, কোনো কোনো তার স্ট্রং ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়নি। 71 থেকে এখন পর্যন্ত যারাই রোল করছে আমাদের দেশটাকে, তারা এখন পর্যন্ত দিতে পারেনি কোনো প্রেস্টিজিয়াস ইনস্টিটিউট, কোনো ভালো ফাংশন করতেছে, কোনো ভালো ব্যক্তিবর্গ তাদের স্ট্যান্ডার্ড লেভেলটা খুব হাই নাই। তো সেজন্য আমাদের সংস্কারটা খুবই খুবই ইম্পর্টেন্ট। কারণ প্রত্যেকবার রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য থেকে আমাদের এই জীবন নাশের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হোক, এটা কোনো সভ্য দেশের কামনা হইতে পারে না। সরকার চাইলে যা ইচ্ছা তা করবে। ধরেন আমি হোম মিনিস্টার চাইলে যে কেউ কে তার ল এনফোর্সমেন্ট দিয়ে অ্যারেস্ট করে ফেলবে, এটা কখনো ভালো কোনো রাষ্ট্রের উদাহরণ না। তারপরে স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা, পৃথিবীতে এর চেয়ে আমাদের চেয়ে গরিব দেশ আছে ল্যাটিন আমেরিকা, তারাও তাদের স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থাটা খুব স্ট্রং এবং বিনামূল্যে চিকিৎসা প্রদান করতে পারে। তো বিনামূল্যে চিকিৎসা প্রদান করাটা তেমন বড় কোনো এক্সপেন্সিভ বিষয় না, যদি আমরা করাপশনটা কন্ট্রোল করতে পারি। সংবিধান মূল ভিত্তির মধ্যে সবচেয়ে প্রথমত হইলো একটা সংবিধান। তো সংবিধান করলো, এই সংবিধানটা এখনো আছে। এই সংবিধানটা রক্ষণাবেক্ষণ কে করবে? এই সংবিধানটাকে তার ভালোভাবে প্রয়োগ হচ্ছে, তার জন্য একটা সাংবিধানিক কোর্ট এই ল্যাটিন আমেরিকা স্পেশালি চিলিতে এই এক্সিস্ট করে, খুব ভালো ফাংশন করে সাংবিধানিক কোর্ট। যদি এই সংবিধানের এগেনস্টে যাচ্ছে বা মানে কন্ট্রাডিকশন হচ্ছে, তখন সাংবিধানিক কোর্টের দ্বারস্থ হলে ওইখান থেকে একটা মানে রেজুলেশন আসে, যেটা কিনা সরকার এবং আপনার সুপ্রিম কোর্টের আওতার বাইরে। হ্যাঁ, তো তো সরকারের নিয়ন্ত্রণের বাইরে। তো তারা তাদের স্বাধীন মতামত দিতে পারে। তো আপৎকালীন সরকার নির্বাচনের রোডম্যাপ এখনই দিয়ে দেও, এত অস্থির হওয়ার কোনো কারণ নাই। এখানে সমস্ত দলগুলা আগে তাদের ম্যাক্সিমাম এফোর্ট প্রায় সরকারকে দেওয়া উচিত ছিল, তারা দেয় নাই। তারা রাষ্ট্রের সাথে প্রতারণা করছে, রাষ্ট্রের সাথে বেইমানি করছে, 71 থেকে এটাই হয়ে আসছে। অ্যাটলিস্ট অ্যাটলিস্ট তাদেরকে এখনই রোডম্যাপ আমার দরকার কি? আমার দরকার হলো আমাদের রাষ্ট্র আগে বাঁচুক। আমাদের ইকোনমিক ক্রাইসিসটা এখানে চলে আসছে কেন? 5 তারিখ থেকে যে অরাজক পরিস্থিতিটা, 15 বছর আপনার এরকম একটা একদলীয় সরকার শাসন করছে, দেশের অর্থনীতির 1/3 তাদের হাত। ইভেন তাদের যে ম্যানুফ্যাকচার ইন্ডাস্ট্রি গুলা, এগুলা যে এফেক্টেড হইলো, সে কারণে সামগ্রিক দেশের অর্থনীতিতে এটার প্রভাবটা পড়লো ডিরেক্টলি। তো সেটা আমাদের জানা উচিত ছিল। এটা যথাযথ হয়নি। পাপ কে ঘৃণা করো, পাপীকে নয়। তো পাপ কে ঘৃণা করো, যে কিনা অ্যারেস্টেড হয়েছে, যে কিনা কনভিক্টেড হইতে যাচ্ছে, তাকে তার মতো প্রোটোকল অনুযায়ী ব্যবস্থা করো। তার সম্পদ তুমি বিনষ্ট করবা কেন? তার সম্পদ তো জাতীয় সম্পদ। আমি আগস্টের লাস্ট থেকেই আমি অনেককে বলে আসছিলাম যে বাংলাদেশে এই অরাজকতার পরিস্থিতি যদি কন্টিনিউ থাকে, তাহলে এই সরকারের ব্যর্থতার দায় আমাদের উপরে পড়বে। এটার ইফেক্ট আমরা সরাসরি আক্রান্ত হব, এবং আপনার এর ফলে দেশে গৃহযুদ্ধ বেঁধে যেতে পারে। এবং এই সুযোগ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত তার মিলিটারি প্রদর্শনের ডিসপ্লে হিসাবে, মিলিটারি প্রদর্শনের ক্ষেত্র হিসাবে নিতে পারে। এটা বলতে পারি যে ভারত বড় একটা পরাশক্তির দেশ, তারা কখনো মিলিটারি ইন্টারভেনশন এখন পর্যন্ত করে নাই। তো করে নাই বলে ওরা যে করবে না তা না। ওরা যদি করে, এই সুযোগটা নেয়, তারা এইভাবে চিন্তা করতে পারে যে তাদের এই মিলিটারি ডিসপ্লের কারণে তাদের ইন্টারনাল যে কনফ্লিক্ট গুলো আছে এগুলা স্থিতিশীলতা এবং তাদের স্বার্থ রক্ষা করবে।
যেমন সেভেন সিস্টার, যেমন কাশ্মীর, অথবা এরকম একটা ডিজাস্টার যদি দেখাতে পারে, তাদের তাদের যদি আর্মির পাওয়ারটা দেখাতে পারে, তাহলে তারা তাদের ইন্টারনাল সিকিউরিটিটা আরো মজবুত করতে পারবে। আমাদের রাষ্ট্র ব্যবস্থা টোটালি যদি ফল করে, তাহলে পার্শ্ববর্তী কোনো বড় শক্তির দেশ এই সুযোগ নিতে পারে। এবং এইটাই হচ্ছে আগস্ট থেকে যা আমি অ্যাড্রেস করতেছি, ইভেন নভেম্বরে অ্যাড্রেস করছি, ডিসেম্বরে এসে ফলো আপ করতেছে। আমাদের মেইন স্ট্রিম মিডিয়া এবং ইন্টারন্যাশনাল মিডিয়া অ্যাটেনশন অলরেডি পাচ্ছে। আর ইন্ডিয়া ডিপ্লোম্যাটিক্যালি অনেক হিউজ ফরওয়ার্ড। আমাদের এরকম একটা দরিদ্র, এরকম একটা বিভিন্ন প্রবলেমে জর্জরিত দেশকে নিয়ে পৃথিবী ভাবার সময় নাই। ইন্ডিয়ার সাথে তারা যে বাইলেটারাল রিলেশন, কোন বিন্দু পরিমাণ ইফেক্ট এখানে পড়বে না। তো সেহেতু আমাদের খুব সতর্কতার সাথে এটা হ্যান্ডেল করা উচিত। আমাদের যেহেতু এটা কনফ্লিক্টটা মিলিটারি টু মিলিটারি, এখানে মিলিটারি ডাইরেক্ট ডায়ালগ করা উচিত ইন্ডিয়ার মিলিটারির সাথে। কেননা তাদের কালচারাল এবং রিলিজিয়াস অনেক কিছুতেই আমাদের সাদৃশ্য আছে। এখানে আমরা ভৌগোলিকভাবে যেমন কানেক্টেড, এবং তাদের সাথে আমরা অনেকের রিলেটিভও আছে, যে উত্তরবঙ্গের অনেকে আছে যে তাদের পরিবার পরিজন থাকে, ধর্মীয় দৃষ্টিতে আমাদের রিলেশনশিপটা খুব স্ট্রং। হ্যাঁ, তো ওদেরকে সম্প্রীতির মধ্যে থেকে আনা উচিত। আমি এই বার্তা দিতে চাই, ল্যাটিন আমেরিকা যেমন এক দেশ আরেক দেশ সম্প্রীতির মধ্যে সম্পর্কটা মেনটেন করে, আমি চাই আমাদের দেশ এবং আমাদের সাবকন্টিনেন্টে এই সম্প্রীতিটা বজায় থাকুক।